ডালটা বুঝতে পারলেই আমরা তো এর আগে ডাল বেড়াইটা কার বুঝেছিলাম, ওটা এক ধরনের ডাল। আর এই এইটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, এই যে ও, এটাই ডালনেস। এই ও, আমার ভিডিও তো দেখা যাচ্ছে তাই না? ও, ও, তো ওয়ার্ডটা লিখছেন ডক্টর জেটি কেন্ট, তাই না? কিন্তু আমাদের পেশেন্ট আর ডক্টর জেটি কেন্টের ল্যাঙ্গুয়েজে বলা এইরকম এক্সপ্রেশন কিন্তু আসতে পারে। হ্যাঁ, ও, হাই আল্লাহ, আই, এই টাইপের কথা আসতে পারে, যেটাকে সামারাইজ যদি করেন তাহলে ওহ হবে, মানে আনকনসাস ছিল ওহ বলে সে তার ওই আনকনসাস, আনকনসাস বলবো না ঠিক, মানে ডাল ছিল, ডালটা ওহ হয়ে সে তৎক্ষণাৎ একটা রেসপন্স দিচ্ছে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর আহ, মানে মূল আমি আরো কিছু উদাহরণ দিই, তাহলে এটা আরো ভালো বুঝতে পারবেন। যেমন ধরেন যে একটা বাচ্চা স্কুলে গেছে, হ্যাঁ, একটা বাচ্চা স্কুলে গেছে, ধরেন এই বাচ্চাটা স্কুলে গেছে। তো স্কুল থেকে যখন সে বাসায় আসলো, আসার পরে অনেক বেশি উদাস, হ্যাঁ, খুব মনমরা হয়ে বসে আছে, খুব মনমরা হয়ে পড়ে আছে। তো তখন মারা তো বোঝেনি, সবকিছু বুঝে ফেলে, চেহারা দেখলেই ধরে ফেলে। তো ধরে ফেলছে, কি হয়েছে, তুমি এত উদাস কেন, কি হয়েছে, স্কুলে কিছু হয়েছে? তো বাচ্চা বলছে যে মা, আমি পরীক্ষায় থার্ড হয়েছি, আমি পরীক্ষায় থার্ড হয়েছি, ফার্স্ট না, সেকেন্ড না, থার্ড হয়েছে। তো কি হয়েছে, মা বলছে কি হয়েছে, থার্ড হয়েছে তো কি হয়েছে? তো বাচ্চা বলে, না, আমার তো ফার্স্ট হতে হতো। তো বাচ্চা এইভাবে রিপ্লাই করছে। মা বলছে, আরে ব্যাপার না, তুমি থার্ড হয়েছো তাতে কি, এমন তো হতেই পারে, নেক্সট এর বার, নেক্সট টাইম তুমি ফার্স্ট হবা, আমার লক্ষ্মী ছেলে, পরের বার তুমি ফার্স্ট হবা। তো তখন বাচ্চা বলছে, না, মা, ক্লাসের ম্যাডাম যখন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, মানে ক্লাস ধরেন 1-2 এর বাচ্চা, তো তাদের তো বেশিরভাগই ভাইভা টাইপ কোশ্চেন হয়, তো এরকম বাচ্চা বলছে যে ম্যাডাম যখন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, উত্তরটা আমার জানাই ছিল, কিন্তু আমার মাথা খাটাতে একটু সময় লেগে গেল, আর এর মধ্যে আরেকটা বাচ্চা উত্তর দিয়ে দিল, উত্তরটা তো আমার জানাই ছিল। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা। উত্তর সে জানতো, কিন্তু তার মাথায় আসছিল না। এই মাথায় আসতে আসতে আরেকটা বাচ্চা উত্তরটা দিয়ে দিল। আরেকটা বাচ্চা উত্তরটা দিয়ে দেওয়ায় কি হলো, আরেকটা বাচ্চা উত্তরটা দিয়ে দেওয়ায় সে দিতে পারলো ডালনেস না, ভেঙে গেল। হার্ড হয়ে গেল। তো এইরকম কিন্তু আমি বাচ্চাদের উদাহরণ দিলাম, এইরকমটা কিন্তু আমাদের পেশেন্টের মধ্যেও পাই, উত্তরটা তো আমার জানাই ছিল, কিন্তু তখন তার মাথায় আসছিল না। হ্যাঁ, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে উত্তরটা আমার জানাই ছিল, অর্থাৎ এটা কিন্তু ডালনেস। আপনি আপনার জানা বিষয়টা তৎক্ষণাৎ, মানে ইমিডিয়েটলি কাজে লাগাতে পারলেন না, অ্যাপ্লাই করতে পারলেন না। আমি, আপনারা আমার সামনে ক্লাস করছেন না, ওই ডক্টর শহীদুল ইসলাম ভাই আর ওই দুই একজন উত্তর দেন, অন্যরা জানেন কিন্তু আসছে না, মাথায় আসছে না, এটাও কিন্তু ডালনেস, এটা হলো আপনার ডালনেস। হ্যাঁ, তো এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, প্রচুর উদাহরণ দেওয়া যায়। আপনি আরেকটা পার্সনের কথা বলি, এক ব্যক্তি, এক লোক সকালে ঘুম থেকে উঠে তাকে অফিসে যেতে হবে। তো অসুখ হওয়ার আগে ধরেন যে আমি আমি আপনাদেরকে একটা সিনেমার গল্প বলছি, হ্যাঁ, আপনারা, আমি গল্প করব, আপনারা সিনেমা দেখবেন, সিনেমার মতন করে ক্যারেক্টার গুলোকে নাচাবেন, তাহলে দেখবেন যে খুব ভালো হচ্ছে। আর ভিডিওর কেউ আশা করবেন না, এইটাই নোট করে নেবেন, এটা দিয়েই আপনাদের হবে, অ্যাটেন্টিভলি আমাকে শোনেন। তো অসুখ হওয়ার আগে তার ধরেন মা বা তার ওয়াইফ বা তার বোন, বাড়িতে যারাই থাকেন, সকালে যারা রান্না করেন, আহ, সমস্যা নাই, হ্যাঁ,
এমন নয় যে মানে আমি মারা রান্না করে মানে মা বোন ওয়াইফ রান্না করে মানে সব বাসায় যে তারাই রান্না করবে তা কিন্তু না। হ্যাঁ, তা কিন্তু না। অনেক ইয়াতে তো পুরুষরাও রান্না করে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি আমার গল্পের দিকে আসি। হ্যাঁ, তো ধরেন যে বাড়িতে বোন আছে, মা আছে, বাড়িতে একটা চেনা রুটিন বা একটা নিয়ম অনুযায়ী চলে। সকালে ঘুম থেকে ওঠার আগে আপনি ব্রাশ করছেন, গোসলে গেছেন। হ্যাঁ, এদিকে বাড়ির লোক এসে বলে আর একটু থামো। হ্যাঁ, ব্রাশ করতে গেছেন, এবার বাড়ির লোক মা বোন বা ওয়াইফ যাই হোক সে সবাই একটু থামো তো, সকালে কি নাস্তা খাবা। তো আমাদের প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা নির্দিষ্ট মেনু থাকে, তাই না? নির্দিষ্ট মেনু, যার বাড়িতে রুটি হয় প্রতিদিন রুটি হয় বা খিচুড়ি, আমার বাড়িতে যেমন ভাত হয়, রুটি হয়, ওই রকম। তো একজন পুরুষ মানুষ সে গোসল করতে যাচ্ছে, ঘুম থেকে উঠছে কেবল, চোখের মধ্যে ডলা দিচ্ছে, ওইদিকে এরকম কন্ডিশনে ওয়াইফ এসে তার সামনে বলল যে আজকে কি খাবে, ব্রেকফাস্টে তোমার জন্য কি করবো। আহ, তোমার যা খুশি একটা বানায় নাও, যে আর অন্য কিছু কিন্তু সেই লোকটা কিছু বললো না। তো আমি আপনাদেরকে এই মানে একটা উদাহরণ দিচ্ছি আর কি, এটা যে ঘটবে তা না, আমি এই বিষয়টাকে বোঝানোর জন্য আর কি। তো ওয়াইফ এসে বললো কি খাবে। তো মনে করেন যে পুরুষটা হলো কোকুলাস ব্যক্তি, কোকুলাস পার্সন, তখন সে কি বলবে, আরে যা খুশি একটা বানায় নাও। হ্যাঁ, যা খুশি একটা বানায় নাও। এরকম কিন্তু দেখেন আমরা কিন্তু ইয়েও দেখি, অনেক হাসি ফানি ভিডিও কিন্তু আমি অনেক ভিডিও আমার মাথায় আসছে, কিন্তু আসলে এখন টাইমের অভাবে আমি কিন্তু ওটা খুঁজে পাইনি, মানে খুঁজতে পারিনি আর কি। আমি পেলে আমি আপনাদেরকে দেখাবো, যে যা খুশি একটা বানায় নাও। তো এখন ওয়াইফ তো আর কোকুলাস না, তো সে হয়তো একটু রেগে যাবে বা একটু, হ্যাঁ, জিজ্ঞাসা করলাম এটা বলতে পারো না। তো কোকুলাস এইরকম কন্ডিশনে যখন দেখবে যে ওয়াইফ একটু টক ঝাল করতেছে, গলার টোন একটু ঝাঁঝালো হচ্ছে, তখন কোকুলাস চাইবে যে যত তাড়াতাড়ি এই ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়, জান ছড়ানো যায় আর কি, আমার পিঠ বাঁচানো কাজ। তখন সে, আরে ভাই তুমি নিজের মতো বানায় নাও না, তুমি যা বানাবা সেটা আমি খেয়ে নেব। তাহলে বুঝলেন, কোকুলাসকে যদি কোকুলাস পার্সনের সামনে, মানে একটা ম্যান, একটা পার্সন ডিজিজ অবস্থায় হোক বা সে যখন কোকুলাস হয়ে থাকে, তার সামনে যখন একটু টকঝাল করা হয়, একটু হ্যাঁ, একটু রাগ দেখানো হয়, তখন সে কি করে, পিঠ বাঁচানোর জন্য, তুমি যে করো তো, যা যা করো আমার সমস্যা নেই, আমি খেয়ে নিব। এটা হলো কোকুলাসের প্রথম রেসপন্স, এটা মনে রাখবেন, এটা নোটও করে নিতে পারেন। প্রথম রেসপন্সটা হবে পিঠ বাঁচানো, যা করো করো তোমার মতো করে করো। তবে মাঝে মাঝে কোকুলাস কিন্তু নিজেও দেখা যাচ্ছে ওই কথাটাও মুখ দিয়ে বলে না, জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, এটাও কিন্তু কোকুলাসের যে ডালনেসের কারণে জিজ্ঞাসা করলে ওই আচ্ছা যা ইচ্ছা করো এই কথাটাও কিন্তু উত্তর দেয় না। তো আমি আমার প্র্যাকটিস লাইফে রুগীকে জিজ্ঞাসা করি কোকুলাস প্রমাণ করা মানে ভেরিফাই করার জন্য আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা, সকালে যখন ঘুম থেকে আপনি ওঠেন, তখন আপনার মনের মধ্যে কি ধরনের চিন্তা আসে। তখন রুগী অবাক হয়ে বলে যে ডাক্তার সাহেব আপনি কি বলছেন, এরকম প্রশ্ন একটু অবাক হয়ে যায়, একটু চোখ বড় করে তাকায়। হ্যাঁ, না স্যার, আপনি আমার এই কথা কিভাবে জানলেন? হ্যাঁ, নিশ্চয়ই আমার স্ত্রী আপনাকে এই কথাগুলো বলেছে, মানে একটা পেশেন্ট কিন্তু আমাকে এইভাবে বলছিল, আমার বউ মনে হয় আপনাকে এই কথাগুলো বলেছে। তো এর মানে হলো কোকুলাস সম্পর্কে, মানে আমার পার্সোনাল স্টাডি, এবং স্টাডি বলবো কি, স্টাডি মানে পেশেন্ট স্টাডি, নট বইয়ের স্টাডি। অ্যাজ এ ম্যান কোকুলাস হিসাবে আমার মানে এক বিস্তারিত স্টাডি আছে। সে কিভাবে উঠে, সকালবেলা কি করে, কিভাবে টয়লেটে যায়, এই আপনার কি বলে, তোয়ালা কিভাবে রাখে, ব্রাশ কিভাবে ঘষে, কি খায়, কিভাবে কাজ করে, কিভাবে রাগ প্রকাশ করে, হ্যাঁ, কোনো জিনিস হলে সেটাকে সে কিভাবে ফলো করে, রোগাক্রান্ত অবস্থায় তার কিভাবে ইয়ে হয়। আমি মোটামুটি আমার মিস হয় না। হ্যাঁ, আমার মোটামুটি সব অ্যাঙ্গেল জানা, মানে পপুলাসের মোটামুটি ধরেন যে যত ফ্যাসেট আছে, যতই আছে, এগুলো আমি মোটামুটি জানি। আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি, এই কারণে আম, আপনাদের জানি না বুঝতে পারছেন কিনা, আমার একটু মনে হয় এলোমেলো হচ্ছে বলাটা।
তো যাক, আমি একটু বলে নিলাম যে কোকুলাসের আমার এই পড়ানোর উপরে আপনারা 100% কনফিডেন্স রাখতে পারেন, কারণ আমার কোকুলাস খুবই কম মিস হয়। হ্যাঁ, কোকুলাস হলে ওটা কাজ হয়। মানে আমি আমার সবচেয়ে বড় কেস, ওই যে বলছিলাম লিভার সিরোসিস, মানে আমি পুরা অ্যাস্টনিশ। লিভার সিরোসিস জেনারেল জেনারেলিটিস এর মধ্যে, অর্গানো স্পেসিফিক এর মধ্যে লিভার সিরোসিস এর আমি কোকুলাসকে পাইনি। সেখানে কোকুলাস দিয়ে সে দীর্ঘদিন সে মানে কোনো প্রকার প্রবলেম ছাড়াই বেঁচে ছিল এবং ভালো ছিল। তো যাক, এখন ওয়াইফ তাকে জিজ্ঞাসা করলো, মনে করেন ওই ওয়াইফকে, যে আজকে কি রান্না করব। তো তার কাছ থেকে সেরকম ওয়াইফ উত্তর যেহেতু পেল না, আচ্ছা ঠিক আছে, আজকে আমি উম, এই আলু বা গাজর দিয়ে একটা সবজি বানায় ফেলতে। তো তখন লোকজন, হ্যাঁ রান্না করো। তো ঠিক আছে রান্না করো, এটা কেন বললো? কারণ যত দ্রুত ঝামেলা, বউ তো একটা ঝামেলা খ্যাচ খ্যাচ করে, যত দ্রুত ঝামেলাটা এড়ানো যায় ততই ভালো। এই কারণে সে কিন্তু যাও 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 করো। এই যে যাও 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 করো, এটা কিন্তু সে মন থেকে বলেনি, মন থেকে কিন্তু মেনে নেয়নি, কিন্তু যেহেতু ঝামেলা থেকে পিঠ ছড়ানো আর কি, যত দ্রুত তাকে দূর করা যায় সে দূর করে দিল। এখন এখন রান্না টান্না কমপ্লিট, ওয়াইফ তো তার কথায় রাজি হয়ে রান্না করলো, সবজি, গাজরের সবজি আলু টালু দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তো সে, এখানে একটা প্রশ্ন আছে আমার বা আপনাদের এখানে চিন্তা করার আছে, সে কেন পিঠ তার পেছন ছড়ানোর জন্য ওয়াইফকে যাও যাও যাও, তুমি করো করো করো, এই কথাটা কেন বললো? এটা কিন্তু আরেকটা কারণও আছে। কারণ ওই যে ঘুম থেকে উঠছে ওই মুহূর্তে কিন্তু তার মাথা কাজ করছে না যে সে কি বলবে, অথবা সে এই মাত্র গোসল থেকে গোসল টোসল ছেড়ে আসলো, এখনো কিন্তু তার ব্রেনটা খোলেনি, ডাল থেকে গেছে, জট প্যাকে থেকে গেছে। তো ধরেন যে ওয়াইফকে তো পার করে দিয়েছে, এবার তার প্রয়োজনীয় কাজ টাজ সারলো, সেরে টেরে রুমে টুমে এসে ফ্রেশ ট্রেশ পরিষ্কার হয়ে এবার সে রান্নাঘরে গেছে, এখন নাস্তা করবে, করে অফিসে যাবে। এবার ওয়াইফ কি বলছে রান্নাঘরে, এই তুমি কি রান্না করছো গো? ওয়াইফ বলছে, কেন? আমি তো তোমাকে বললামই, আমি তো গাজর আলু দিয়ে সবজি বানাচ্ছি। তখন কোকুলাস বলবে, কোকুলাস পেশা, আমি একদম জানি এই কথাই বলবে, আপনার বাড়ির কোকুলাস হলেও আপনি দেখবেন এই কথাই বলবে, আরে তুমি তো গতকালকে তো সেম রেসিপিতে সবজি বানাইছিলা, গতকালকেও বানাইছো, পরশুদিনও বানাইছো। তখন আরে আমি তো তোমাকে আজকে বললাম, ওয়াইফ বলতেছে যে কেন, আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম যে আজকেও কিন্তু গাজর আলু পটল এগুলাতে আমি সবজি বানাবো, বানাবো কিনা। তখন তো তুমি বললা যে হ্যাঁ বানাও। এবার এই কোকুলাস লোক বলবে, আরে আমি তো তখন বুঝতে পারিনি যে তুমি কি বলছিলা, আমি তো তুমি কি বুঝতেছিলা, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। দেখুন, সে কি বলতেছে, আমি তুমি কি বলছিলা বুঝতে পারিনি, তার মানে তুমি কি প্রশ্ন করেছিলা সেটা আমি বুঝতে পারিনি। তাই সে ইয়ে হয়ে গেছে। তাহলে এটা কোনো একটা কোশ্চিন হতে পারে বা একাধিক কোশ্চিন হতে পারে। এখন সে বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বানিয়ে ফেলেছো, 3 দিন ধরে একই জিনিস খাচ্ছি, আজকে যখন বানাইছো তখন খেয়েই নিব। দেখুন এখানে কোকুলাস কি করছে, ওয়াইফ যখন বললো আমি বানিয়ে ফেলেছি, তখন কোকুলাস সেটা নিয়ে কিন্তু আর দুটা কথা বলেনি, অথচ তার মনই টানছে না আবার সেই আলু পটল গাজর, যে আবার ওই জিনিস খাবো, মনের মধ্যে কিন্তু চলছে, কিন্তু ওয়াইফ বানায় ফেলেছে, ওয়াইফের সাথে আর শব্দ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। সে বললো আচ্ছা চলো, বানায় যখন ফেলছো তখন আজকের মতো খেয়ে নি, তবে আগামী দিন হুট করে আবার এই জিনিস বানায় ফেলো না। এই বলে, এটা কিন্তু বলবে সে, বলে সে চুপচাপ খেয়ে নেবে। তো ওয়াইফ তখন কিন্তু বুঝে যাচ্ছে যে হাজবেন্ড পছন্দ হচ্ছে না, কিন্তু সে ঠিক আছে, তখন সে বলবে যে আচ্ছা ঠিক আছে। তো এরকম আরো অনেক অনেক এক্সাম্পল কিন্তু আপনাদের সামনে দেওয়া যায়, এই একটা রুব্রিক্স অনেক অনেক উদাহরণ দেওয়া যায় নানান বিষয় নিয়ে, নানান ভাবে এই বিষয়গুলো আছে। তো আমি এত বিস্তারিত আপনাদেরকে বলতে চাই না, এত বিস্তারিত বলতে গেলে আপনাদের ধৈর্য চ্যুতি ঘটে যাবে, আর একটা রুব্রিক্স নিয়ে পুরো ক্লাস শেষ করে ফেললে তো বলবেন যে এই খালি একটা রুব্রিক্স শিখছে। হ্যাঁ, তো এরকম এই রুব্রিক্স নিয়ে দিনের পর দিন অনেক অনেক গল্প ঘটনা বলা যায়, কারণ আমি যে বললাম পপুলাসের প্রত্যেকটা গলিতে আমার যাওয়া আছে,
একদম চিপা গলি পর্যন্ত আমি জানি। আমি আপনাদেরকে টাইম টু টাইম সেই বিষয়গুলো শেখাবো। তো আমার বিশ্বাস আপনারা এই গ্রুপে যারা যোগ আছেন, অ্যাটলিস্ট আমার এই মেডিসিনটা যারা করবেন, অ্যাটেন্টিভলি করবেন, আমি সবসময় আপনাদেরকে বলি যে ক্লাস যখন করবেন সব কাজ ফেলে রাখেন, রেখে ক্লাস কি করেন, তাহলে ক্লাসটা শিখতে পারবেন। দেখবেন যে এই আরো 1-2টা ক্লাস নিব, এর মধ্যে দেখবেন যে আপনারা খুব ভালোভাবে ওগুলা শিখে গেছেন। হ্যাঁ, এবং কিছু শিখেন আর না শিখেন, আপনার কাছে মনে হবে ওহো কি সুন্দর একটা রূপে শিখে গেছে, এই তৃপ্তিটা আপনাদের মধ্যে আসবে। তো যাক, আমরা ডক্টর কেন্টের আলোচনায় ছিলাম। আমাদের গুরু ডক্টর এম এল সেগাল আমাদেরকে কিছু গোল্ডেন অবজারভেশন শিখাইছেন। হ্যাঁ, তার ডিসকভারি অফ হোমিওপ্যাথি বইটাতেও কিছু আছে। তো যেহেতু অনুবাদ গুলা খুব কঠিন, হ্যাঁ, এবং সেগুলাকে পাঠ উদ্ধার করে পড়াটা আসলে একটু কঠিন, তো সেই বিষয়গুলাই আমি আরো মাঝে মধ্যে আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর ইয়ে করব। তো আমরা এই গোল্ডেন ইয়েটা, ও ওয়ার্ডটা গিয়েছেন, ওয়ার্ডটা কিন্তু দিয়ে গেছেন আমাদের জিটি কেন, কিন্তু এটা যে অবজারভেশন, এটার যে বিস্তারিত ব্যাখ্যা, এটা কিন্তু ডক্টর এম এল সেগাল স্যারই আমাদেরকে শিখাই গেছেন। এটা আমি বলতে পারবো যে মহামূল্যবান একটা মানে কি বলবো প্রয়োগ, বাস্তবিক প্রয়োগ তিনি আপনাদের দেখাচ্ছেন। আমি কনফিডেন্ট এখানে যারা প্র্যাকটিস করেছেন, এই যে এই লাইনটাকে ইউজ করে আপনারা কখনোই এটা ব্যবহার করেন না, আমি কনফিডেন্ট। যদি কেউ আমার ভুল হতে পারে, যদি কারো জানা থাকে আমাকে বলতে পারেন। হুম, যে ওহ ওয়ার্ডটা আমরা পড়েছি, কিন্তু আমরা কিন্তু এই শব্দটা রুগীর কাছ থেকে ক্যাচও করতে পারতাম না, এটা কিন্তু ব্যবহারও করতে পারতাম না। হ্যাঁ, তো যা হোক, গুরু সেগাল খুব সুন্দর একটা ওয়ার্ড আমাদেরকে শিখাইছেন। আমি গুরুর ছবি না দিলে অকৃতজ্ঞ হয়ে যাই, কারণ পপুলাসটা আমি মূলত তার কাছ থেকেই শেখা, তার ফলোয়ার, তার জায়গা থেকে। তো তিনি কি বলেছেন, হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি ইনডিউরড। যে রোগ ভালো করা যায় না তা সহ্য করে নিতে হবে, তিনি কিন্তু বলেছেন। এই লাইনটা দিয়ে তিনি পপুলাসকে অন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন। এই লাইনটার মধ্যে কোকুলাস, এই লাইনের সবচেয়ে বড় উদাহরণ হলো কোকুলাস। এর মানে হলো যে জিনিস বা যে পরিস্থিতি আপনি নিজে ঠিক করতে পারবেন না, আপনি নিজে বদলাতে পারবেন না, তার জন্য বসে বসে কাঁদার প্রয়োজন নাই, কাঁদার কোনোই প্রয়োজন নাই। সেটাকে ভালোভাবে বুঝে নিয়ে মানিয়ে নিন। এই যে আমি বুঝতে পারলাম এবং মানিয়ে নেওয়া, এই একটা লাইনেই তিনি কোকুলাসকে বলে দিয়েছেন। এটাকে বলে কোকুলাসের অ্যাডাপ্টেশন। কি বলে? কোকুলাসের অ্যাডাপ্টেশন। যদি কোনো পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব না হয়, আপনি কোনো পরিস্থিতি পরিবর্তন করতে পারতেছেন না, যদি আমি কোনো ব্যক্তিকে পরিবর্তন না করতে পারি, যদি আমি নিজের রোগ থেকে ভালো হতে না পারি, যেমন রোগী এসে বলে, ডাক্তার সাহেব আমি মনে মনে ভাবলাম অনেক হয়েছে, অনেক তো দৌড়ালাম, অনেক তো ট্রিটমেন্ট করালাম, চলো ছেড়ে দাও, কি আর করার আছে, এভাবেই থেকে যায়, যেমনটা চলছে চলুক। এই কথাটার অর্থটা কি? এক লাইনে যদি আমরা সামারাইজ করি, এর অর্থ হচ্ছে ওই সেগাল স্যারের কথা, পরিস্থিতি বদলানোর কোনো দরকার নাই। কোন কোন রোগীর ক্ষেত্রে এরকম মানসিকতা চলে আসে, যা চলছে চলতে দাও, আমার মতো আমাকে থাকতে দাও, যা চলছে চলতে দাও, বদলানোর দরকার কি। এটিও কোকুলাসের একটা অন্যতম বড় নিয়ম বা একটা প্রিন্সিপাল। যা চলছে চলতে দাও, লিখে নিতে পারেন, যা চলছে চলতে দাও, বদলানোর দরকার কি। দিস ইজ মানে এ গ্রেট প্রিন্সিপাল অফ কোকুলাস। কোকুলাসের একটা নিয়ম হলো, যা চলছে চলতে দাও, তাকে পরিবর্তন করার প্রয়োজন নাই। এই কারণে কোকুলাস ব্যক্তিদের মধ্যে দেখবেন এরা জীবনে খুব বেশি জব চেঞ্জ করে না, জব সুইচ করে না, চাকরি চেঞ্জ করে না। ধরেন যে আমাদের ব্যাংকগুলোতে আমরা কি দেখি, আমাদের ব্যাংকগুলোতে হয় কি, বেসরকারি ব্যাংকগুলোতে ধরেন 2 বছর ব্র্যাক ব্যাংকে চাকরি করলো, তারপরে ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স নিল, নিয়ে প্রাইম ব্যাংকে গেল, একটা প্রমোশন নিয়ে বেতন একটু বেড়ে গেল, এইভাবে কিন্তু লাভ দিয়ে দিয়ে চলে।
নট অনলি ব্যাংক, অন্য সেক্টর গুলাতেও তাই হয়, এক্সপিরিয়েন্স হয় আরো উপরের দিকে যায়, কিন্তু পপুলাস তার জীবনে চাকরি খুব একটা চেঞ্জ করতে চায় না। যদি তার কোনো কাজ বা ব্যবসা আগে থেকে চলে আসছে, ধরেন যে সে কোনো একটা কাজ করে, কোনো একটা ব্যবসা, তার খানদানি ব্যবসা থাকে না, পারিবারিক ব্যবসা চলে আসছে, সে ওটা নিয়েই পড়ে থাকবে। এটাও খুব ইম্পর্টেন্ট, লিখে নেন, ম্যাথমেটিকা গুলোতে এইভাবে দেওয়া নাই। পারিবারিক ব্যবসা, খানদানি ব্যবসা, সে ওটা নিয়েই পড়ে থাকবে। ধরেন একজন রোগী আপনার কাছে আসলো, আপনি জিজ্ঞাসা করলেন যে আহ, আপনি কি কাজ করেন, আপনার প্রফেশনটা কি? তখন রোগী বলে, স্যার আমি কাপড়ের ব্যবসা করি, আমার কাপড়ের বিজনেস আছে। আপনি জিজ্ঞাসা করলেন এই কাপড়ের ব্যবসাটা কি আপনার নিজস্ব? সে বলবে, না স্যার, এটা আমার দাদার ছিল, তারপরে আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা করছেন, এখন আমি করছি। আপনি বললেন, আচ্ছা ভাই, দাদা যা করেছে তার বাপ বাপ তার ছেলে মানে আপনার বাবা সামলাইছে, সেটা তো ঠিক আছে, কিন্তু বাবা যা করছে সেটা কেন আপনি করছেন, সেটা কেন আপনি করতে গেলেন? তখন সে বলবে যে স্যার, আমি ভাবলাম এখন তো সব, এখন যখন সব ঠিকঠাকই চলছে, তখন এভাবেই চলতে দাও, এখন আবার নতুন করে পরিবর্তন করতে কেন যাও? আমি তো ভালোই চলছিলাম, ঠিকঠাকই চলছি, এ দিয়ে আমার ফ্যামিলি চলছে, এ দিয়ে সব চলছে, তাহলে আমার নতুন করে পরিবর্তন করার দরকার কি? তখন আপনি এর প্রেক্ষাপটে বা আমি আমি হলে এরকম জিজ্ঞাসা করি, আচ্ছা, যে দোকানটিতে আপনি এখন চালাচ্ছেন, যে দোকানটি আপনার রয়েছে, সেটার কি আপনি নাম বদলাইছেন? বা ওই যে সাইনবোর্ড থাকে, নেম প্লেট থাকে, হ্যাঁ, সেটা কি বদলাইছেন? অথবা হয় কি আমরা নতুন দোকানকে নতুন করে ডেকোরেশন করি, রং করি, মানে দোকানকে নতুন রূপে সাজাই, নতুন ধরনের কাপড়, আগে দেখা যাচ্ছে যে থান কাপড়, গজ কাপড় এগুলা আসতো, এখন নতুন ধাঁচের, নতুন ফ্যাশনেবল বা নতুন কোন চিন্তা যোগ করেছেন কিনা? আমি কিন্তু রোগীদেরকে খুব ভেঙে ভেঙে প্রশ্ন করি, একদম ক্লিয়ার করে ছোট করে প্রশ্ন করি, অনেক সময় ইলাবোরেট করে প্রশ্ন করি, জাস্ট এইভাবে আপনিও প্রশ্ন করবেন। তো তখন সে জবাব দিবে, না স্যার, দোকানটা আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, এমনকি 50 বছর আগে আমার দাদা যেভাবে তৈরি করে গেছিল ঠিক সে অবস্থাতেই আছে। ভালো করে বুঝেন, দাদা যেভাবে ডেকোরেশন করেছে, দাদা যেভাবে আহ চালিয়ে রেখেছে, এখন ঠিক একই অবস্থায় আছে। এর মানে হলো যে আগে বললাম যে কোকুলাস নিজের জীবনে কোনো চেঞ্জ করতে চায় না। কোকুলাস চেঞ্জ তার প্রয়োজন নাই, তার চেঞ্জ করবেই না। তো আপনারা যদি কখনো কারো দোকানে যান, হ্যাঁ, এবং তার মানে কোকুলাসের দোকানে যান এবং তার জীবনের এই বিষয়টা চেনার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে কাপড়ের বাজারে দুটা দোকান একই রকম পুরনো, দুটাই 50 বছর আগে এস্টাবলিশড হয়েছে। তার মধ্যে একজন হয়তো দোকানটাকে এমন চকমকে একদম কালারফুল ঝিকঝাক একদম ফ্যান্সি করে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর অন্য দোকানটা দেখবেন ঠিক আগের মতন রেখেছে, তার ভিতরের স্ট্রাকচার কাঠামোর কোনো পরিবর্তন হয়নি। এমনকি ওই যে ধরনের কাপড় তারা বিক্রি করতো, ওই থান কাপড়, ওই গজ কাপড়, ওই মার্কিন কাপড়, ওই রকমই কাপড় রাখা আছে, কিচ্ছু বদলায়নি। তার মানসিকতা হলো যেমন চলছিল চলতে দাও। পপুলাস কোনো পরিবর্তন বা কোনো চেঞ্জ ডিজায়ার তার মধ্যে থাকে না, চেঞ্জ ডিজায়ার মধ্যে আপনি পপুলাসকে পাবেন না। তাই তাদের মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা থাকে না, নো ডিজায়ার ফর চেঞ্জ থাকে। সে মনে করে যা চলছে এভাবেই চলতে দাও, তার মনে হয় এই বয়সে আবার কে পরিবর্তন করতে যাবে। এটাই হলো কোকুলাসের সবচেয়ে বড় স্বভাব, নেচার, ফিতরাত। আসলে উর্দুতে বলে না ফিতরাত, এটাই হলো তার ফিতরাত। তো এর মানে এমন হতে পারে যে পড়াশোনা শেষ করার পর আজ যে রুগীর বয়স 25 বছর, সে গত ধরে ওই দোকানেও যায়নি,
মাত্র গত 2-3 বছর ধরে দোকানে যাওয়া শুরু করছে, এবং তার এই রোগটা হয়তো হয়েছে 6 বছর ধরে, আর সে দোকানে যাচ্ছে 3 বছর ধরে। এর মানে দাঁড়ায় যে তার নেচার বা তার স্বভাব হলো শুরু থেকেই কোকুলাস প্রকৃতির ছিল, কিন্তু সে যখন কাপড়ের বিজনেস বা ব্যবসা সামলাতে দোকানে গেল, সে সেখানে ঠিক আগের মতো রয়ে গেল, এবং কোকুলাস স্বভাব যেহেতু পরিবর্তন করব না, তাহলে সে কোনো প্রকার পরিবর্তনও করবে না। এই বিষয়টা মাথার মধ্যে রাখবেন। আরেকটা বিষয় হলো, আমরা যদি এই বাক্যটাকে ধরি যে যে রোগ ভালো করা যায় না, একটু আগে বললাম না যে রোগ ভালো করা যায় না, আমার স্লাইডে লেখা আছে যে রোগ ভালো করা যায় না, সে রোগ চলতে দাও, ওইটা যেরকম আছে সেরকম থাকতে দাও। হ্যাঁ, হোয়াট ক্যান নট বি কিউর মাস্ট বি ইনডিউস, ওটাকে ওইভাবে চলতে দাও। আমাদের সেগাল স্যারের যে লাইনটা, এই লাইনটাকে আমরা যদি রুব্রিক্সে কনভার্ট করতে পারি, তাহলে কনভার্ট করতে চাই, তাহলে কি কনভার্ট হবে? রুব্রিক্স কি হবে? এনি আইডিয়া? recognizing everything but cannot হ্যাঁ, এটা তো বড় বড় দিক দিয়ে চলে গেলেন, খুব কাছাকাছি হবে। yielding disposition. হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হবে এল্ডিং ডিসপোজিশন। এই যে এল্ডিং ডিসপোজিশন, ছবিও দিয়ে দিতে দেখছেন, এল্ডিং ডিসপোজিশন। তো এটা খুবই ভালো একটা রুব্রিক, খুবই মজার একটা রুব্রিক। আমরা ব্যাম্বুসার সময়, ব্যাম্বুসা যখন পড়াচ্ছিলাম তখন এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে কোকুলাসের আঙ্গিকে করব। দেখেন, এই আপনারা যদি এই যে মেডিসিনের লিস্ট গুলা দেখেন, হ্যাঁ, এই জায়গায় দেখবেন, দেখেন মেডিসিনের পাশে যে পিঙ্ক কালারের জিটি লেখা আছে এপিসের পাশে, হ্যাঁ, তারপরে ক্যালকুলাস সিলিকেটের পাশে K3 লেখা আছে, এগুলো হলো মূলত কে প্রুভিং এ ঢুকাইছে অথারদের নাম। ঠিক আছে, তো এই মেডিসিনের বেশিরভাগই, এই রুব্রিক্স এর বেশিরভাগই মেডিসিন হলো মিক্সড, বিভিন্ন জন বিভিন্ন ভাবে পেয়েছেন। এগুলো দেখা যাচ্ছে যে আপনি কেন্টের পুরনো রেপার্টরি যদি দেখেন, তাহলে বেশিরভাগই সোর্স হচ্ছে বনিংহাসেন, এখানে দেখতে পাচ্ছি জার, হ্যাঁ, গ্যালভার্ডিন, এগুলা থেকে আসছে। তো এইখানে আমাদের এই যে কোকুলাস যে ওষুধটা, দেখেন কোকুলাসের এখানে লেখা আছে না বিডি, তারপর বি, মানে এই বি এর ইয়ে হলো বনিংহাসেন। হ্যাঁ, বনিংহাসেন থেকে এই কোকুলাসের ইয়েটা এই রেপার্টরি আছে। ঠিক আছে, বনিংহাসেনের ফাইন্ডিং কোকুলাসের এল্ডিং ডিসপোজিশন, উনি এটাকে প্রত্যক্ষ করেছেন বা উনি এটাকে দেখেছেন। এর মানে হলো যে এই রুব্রিক্স অর্থাৎ এল্ডিং ডিসপোজিশনকে আলাদা আলাদা লেখক বা অথার আলাদা আলাদা বিভিন্ন ভাবে ওষুধ প্রয়োগ করেছেন, কিন্তু বনিংহাসেন এই কোকুলাসটাকে পেয়েছেন, আর অন্য যে মেডিসিন গুলো অন্য অন্য অথার গুলা পেয়েছেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। গ্যালভার্ডিন কোকুলাসকে কিন্তু যুক্ত করেনি, যুক্ত করেছেন কে? বনিংহাসেন। আবার এই যে প্রকাশেরটা দেখেন, প্রকাশে কিন্তু বনিংহাসেন নাই। হ্যাঁ, এলেন পালসেটিলাকে যুক্ত করেননি। অর্থাৎ যারা যে ওষুধগুলা পেয়েছেন এল্ডিং এর মধ্যে, তারা ওই জায়গাকে ওটাকে সংযোগ করেছেন বা এডিশন হিসাবে মেডিসিন গুলাকে তালিকাভুক্ত করেছেন। তো এর মানে হলো যে এখানে যে 17টা মেডিসিন আছে, এগুলো আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা উপায়ে এল্ড করে, আলাদা আলাদা উপায়ে এল্ড করে। ঠিক আছে, আলাদা আলাদা উপায়ে এল্ড করে। সব মেডিসিন কিন্তু একই উপায়ে একইভাবে নমনীয় হয় না। এল্ডিং করা মানে নমনীয় হয়, নতি স্বীকার করা, সে নতি স্বীকার কিন্তু করে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমি এখন যে ব্যাখ্যাটা দিব, এটা কিন্তু অন্য মেডিসিনে যে আপনি ব্যাখ্যা হিসাবে গ্রহণ করবেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, কিন্তু বেসিক জিনিস একই থাকবে। তো এখানে দেখেন লেখা আছে কি এল্ডিং ডিসপোজিশন, দুটো ওয়ার্ড, এল্ডিং এবং ডিসপোজিশন। হোয়াট ইজ ডিসপোজিশন? ডিসপোজিশন মানে কি? সাধারণ মানুষ আপনাকে এল্ডিং বলেই, এল্ডিং শব্দটা পড়াই দিল, আমাদের স্যাররা পড়াই দিল, বাস, হয়তো মুখে একটু ডিসপোজিশনটা বলে দিল, ওই পর্যন্ত শেষ। তো ডিসপোজিশন মানে হলো কোন একটা বিষয়ে মানুষের যখন অভ্যাসে পরিণত হয়। ডিসপোজিশনের মানে কি বললাম, যেখানে ডিসপোজিশন ওয়ার্ডটা দেখবেন, ডিসপোজিশনের অর্থটা করবেন হচ্ছে যেটা মানুষের অভ্যাসে পরিণত হচ্ছে। এক অর্থে আপনি ওই নির্দিষ্ট অবস্থান বা নির্দিষ্ট পজিশনে স্থায়ীভাবে থাকা শুরু করছেন, আপনি সেখান থেকে আর নড়াচড়া করতে চান না।
আপনার মনে হয় ঠিক আছে, জীবন যেভাবে চলছে চলুক, আর সরার দরকার কি? তো আমি একটু আগে যে গল্পটা বললাম, বাজারে কাপড়ের দোকানদার, সে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এসে ওই বাপদাদার দোকানে বসে সে কোনো পরিবার যেভাবে চলছে চলুক নাকি, ওই অবস্থান থেকে সরছে না। তাহলে এটা হলো এল্ডিং ডিসপোজিশন, বুঝতে পারলেন? আমরা আরেকটু বুঝি। দেখেন, এল্ডিং, এল্ডিং ভালো করে নোট করে নেবেন। এল্ডিং মানে কি? এল্ডিং এ দেখেন আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি আমার ফিগারে দিচ্ছি, কি দেখতে পাচ্ছি? অ্যাকোমোডেটিভ। অ্যাকোমোডেটিভ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, আর হচ্ছে পেশেন্ট। পেশেন্ট মানে হচ্ছে কি? ধৈর্যশীল, তাই না? তো এক নাম্বার হলো অ্যাকোমোডেটিভ, দুই নাম্বারে হচ্ছে পেশেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, মুখস্থ করে ফেলবেন। এই দুইটা শব্দ রয়েছে, এগুলো আপনাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে এল্ডিং শব্দটার আসল মানে হলো সে খুব সহজে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে অ্যাকোমোডেট করে ফেলে, অ্যাকোমোডেট মানিয়ে নেয়। তার মূল চিন্তা ধারণা থাকে, মূল চিন্তা থাকে যে অন্য কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না, অন্য কেউ কষ্ট পাক, এটা হবে না। আমার দ্বারা অন্য কেউ কষ্ট পাক, আমি অন্য কাউকে কষ্ট আমি দিব না, দেওয়া যাবে না। সে মনে মনে ভাবে, ভাই ঠিক আছে, কোনোভাবে তো দিন চলে যাচ্ছে, দিন গুজার গুজার যা রাহা হ্যায়, বলে না হিন্দিতে, গুজার যাচ্ছে মানে দিন চলে যাচ্ছে, এভাবে চলতে দাও। জীবন যেভাবে চলে যাচ্ছে সেভাবে চালিয়ে নাও। এখন আমি এই সংসারের, আমি এদেরকে তো পরিবর্তন করতে পারবো না, সংসারের এই মানুষগুলোকে তো আমি পরিবর্তন করতে যাবো, আমি কেন যাব? দরকার নাই, যেভাবে চলছে চলে যাক। তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে, এই এল্ডিং শব্দটা, এল্ডিং শব্দটা আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। আর দ্বিতীয় ওয়ার্ডটা হলো পেশেন্ট। পেশেন্ট মানে হলে প্রচুর ধৈর্য থাকে। এই রুব্রিক্সে থাকা এল্ডিং ডিসপোজিশনে দেখেন, এখানে এই এই রুব্রিক্সে কতগুলো আছে? এখানে বললাম 17টা, তাই না? এই দেখেন 17টা মেডিসিন আছে। এই 17টা ছাড়াও কিন্তু আরো মেডিসিন আছে পরের এডিশন গুলাতে, পরের যে সিনথেসিসের ভার্সন, সেখানে আরো মেডিসিন আছে। আমি ওগুলা দিইনি, আমি শুধুমাত্র কেন্টের এডিশন পর্যন্ত রেখেছি। হ্যাঁ, তো সেখানে যতগুলা মেডিসিন আছে, যতগুলা মেডিসিন এখানে আসছে, সবাই খুবই ধৈর্য রাখে, খুবই ধৈর্য রাখে। এবং মানে এদের এই সবকটির মধ্যেই কিন্তু এই দুটো শব্দ আসবে। এই যত মেডিসিন আছে সবগুলোর মধ্যে অ্যাকোমোডেটিভ মানে মানিয়ে নেওয়ার স্বভাব এবং পেশেন্ট, এই দুটো শব্দই কিন্তু তাদের ক্ষেত্রে আসবে, কিন্তু আলাদা আলাদা উপায়ে এক একটা মেডিসিনের উপরে কাজ করে। যেমন স্টাফিসিগ্রিয়া, এখানে স্টাফিসিগ্রিয়া আছে, ডিস্টাফিসিয়াগিয়া অন্যভাবে থাকবে। স্টাফিসিয়াগিয়া এবং কোকুলাস কিন্তু দুই ভিন্ন ধরনের রিমেডি। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে স্টাফিসিগ্রিয়া এবং কোকুলাস এই দুইটা প্রেসক্রাইব করতে গেলে আমিও কিন্তু মাঝে মধ্যে ধোকায় পড়ে যাই, বিভ্রান্তি আমারও হয়ে যায়। আমরা আসবো, আলোচনাগুলো করব। তো যাক, আমরা নেক্সট স্লাইডে আসি। পরেরটা হলো হোয়াই হি চুজ টু এল্ড। সে কেন এল পছন্দ করছে, হ্যাঁ, এল করতে চাচ্ছে। আচ্ছা, এখন একটা কথা হলো, পপুলাসের রুগী যখন আপনার কাছে আসে, পপুলাসের রুগী আপনার কাছে যখন আসে, ধরেন যে একটা রুগী যার বয়স ছিল 45 বছর। আমি আপনাদেরকে সিনেমার মতন করে গল্প বলছি, আপনারা খালি গল্পগুলো শুনে যান। আজকে যে রুগীটা আসছে তার বয়স 45 বছর। সে আপনার কাছে আসছে, কিন্তু তার রোগ শুরু হয়েছিল মনে করেন যে 2 বছর আগে, 43 বছর বয়স যখন ছিল তখন। তাহলে তার 43 বছর বয়সের আগের যে লাইফ, ভালো করে বোঝেন, অনেক বড় ফিলোসফি আমি কিন্তু আপনাদেরকে এখন বোঝাতে যাচ্ছি। আজকের যে পেশেন্টটা আপনার কাছে কোকুলাস হয়ে আসলো 45 বছর বয়সে, 2 বছর আগে যখন তার ওই অসুখটা শুরু হলো, তার আগের লাইফ, তার আগের লাইফ, সে সময় সে হয়তো অন্য কোনো মেডিসিনে ছিল, হতে পারে মিক্সড মেডিসিন, হতে পারে ডিফারেন্ট টাইপের মেডিসিন হতে পারে, অর্থাৎ তাদের অন্য কোনো নেচার থাকতে পারে।
হতে পারে তখন সে স্ট্যাফিসিগ্রিয়া পার্সন ছিল। হ্যাঁ, এখানে পার্সন এবং পেশেন্ট দুটা কিন্তু দুই জিনিস, দুটা আলাদা শব্দ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পার্সন এন্ড পেশেন্ট, এই দুইটা কিন্তু দুই জিনিস, এটা মাথায় রাখতে পারে। তো হতে পারে 43 বছর বয়সে সে পালসিটিলা ছিল, অথবা সে 43 বছর বয়স পর্যন্ত সে বেলেডোনা ছিল, স্বভাবগতভাবে, মানে যে ডিসপোজিশন বাই নেচার। হ্যাঁ, ব্যক্তি সাধারণত কেমন হয়, যখন আমরা কারোর সাথে ধরেন যে একই ছাদের নিচে থাকি, যেমন আপনি আপনার ভাইয়ের সাথে থাকেন, আপনার মায়ের সাথে থাকেন, আপনার বাবা বা বোনের সাথে থাকেন। তো হয় কি, আমরা যখন আমাদের নিজের একই বাড়িতে একই ছাদের নিচে থাকি, তো নিজের বাড়ির কেস গুলা বোঝাটা খুব বেশি মুশকিল হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? কেন হয়, কেন আপনি আপনার মিসেস বা আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার বাবা মার আপনি প্রেসক্রিপশন খুব ইজিলি করতে পারেন না, কেন সেগুলা বেশি মুশকিল হয়ে যায়? কারণ বাড়ির কেসগুলা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, শৈশব থেকেই তার প্রতি আমাদের একটা নির্দিষ্ট পারসেপশন তৈরি হয়েছে, এ তো বেলেডোনা, এ তো পালসেটিলা, এ তো ফসফরাস, এ তো আর্সেনিক, আমাদের মাথার মধ্যে হয়ে যায়। আমার মা একদম বেলেডোনা প্রকৃতির মানুষ। হ্যাঁ, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে যখন অসুস্থ হচ্ছে বা রোগাক্রান্ত অবস্থায়, সে সময় তিনি হয়তো আর বেলেডোনা থাকছেন না। রোগের সময় মানুষের স্বভাবের মানে ন্যাচারাল স্বভাব, যেটা চলে আসার স্বভাব, সেই স্বভাবের কিন্তু বদল হয়ে যায়। রোগের সময় দেখা যাচ্ছে যে আমার মা অনেক চুপচাপ শুয়ে থাকতেছেন, অথচ তিনি যখন সুস্থ থাকেন সারাদিন কাজের মধ্যে থাকেন, কাজ নাই তো খই ভাগ, এই টাইপের কাজের মধ্যে থাকেন। তাহলে আমরা দুটো সম্পূর্ণ আলাদা নেচার দেখতে পাচ্ছি। এমনিতে আমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমার বউ উঠুক আর না উঠুক, তিনি কিন্তু একটানা কাজ করে যান। কিন্তু তিনি যখনই অসুস্থ হন, তখন দেখা যাচ্ছে একদম চুপচাপ বিছানায় শুয়ে শুয়ে পড়ছেন। এর মানে দাঁড়ায়, আপনার মাও যদি হয় এরকম করে, তাহলে আপনার মা যখন অসুস্থ থাকেন তিনি তখন অন্য এক স্বভাবের মানুষ হয়ে থাকেন, এবং যখন তিনি অসুস্থ হন তখন তার দেখা যাচ্ছে পুরা মেন্টাল স্টেটটা সম্পূর্ণ বদলে যায়। তাই রোগের সময়ের মেন্টাল স্টেট বদলে যাবে, এর মানে হলো এই রোগী কিন্তু সারা জীবন ধরে ককুলাসের মতন এল্ডিং প্রকাশ করবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন নয় যে সে জন্মের সাথে সাথে ককুলাস হয়ে গেছে, কিন্তু তার ভেতরে ককুলাস, এটাকে বলা হচ্ছে ট্রেট, কিছু ট্রেট আগে থেকে চলে আসে। ট্রেট, ট্রেট মানে কি? ট্রেট মানে হলো তার ছোটবেলা থেকে বা শৈশব থেকে কোনো না কোনো ভাবে, তার মায়ের কাছ থেকে হতে পারে, তার বাবার কাছ থেকে হতে পারে, তার বড় ভাই বা বড় বোনের কাছ থেকে হতে পারে, জেনেটিক্যালি হতে পারে, তার ভেতরে কোকুলাসের কিছু শেড চলে আসে, কিছু ট্রেট, সেই শেডটাকে আমরা ট্রেট বলতেছি, কিছু বৈশিষ্ট্য। ট্রেট মানে আসলে বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য তার ভেতরে চলে আসছে। যেমন মানুষের শরীরে রোগের কিছু ট্রেট আসে, যেমন আমরা বলি না যে এটা জেনেটিক্যাল সমস্যা, এটা হেরিডিটিক্যাল রোগ, আমরা তো বলি এরকম। বা অটো ইমিউন ডিজিজ, রেসিলি আমরা বলি যে অটো ইমিউন ডিসঅর্ডার। তো এইভাবে বিভিন্ন রোগে আলাদা আলাদা নামে কিন্তু আমরা ডেকে থাকি। তো তাহলে মূল কথায় আসি, একজন রোগীর ভেতরে এই কোকুলাস মেন্টাল স্টেটটা আসলো কোথা থেকে? এই যে আমার স্লাইডে দিয়েছি যে কোথায় থেকে আসে। সেটা যদি এসে থাকে তার বাবা মা কাছ থেকে, তাহলে বাবা মার কাছ থেকে হতে পারে। এর মানে হলো এটা হতে পারে যে তার মা বাবা এই দুইজনের কেউ একজন কোকুলাস প্রকৃতির ছিল, এটা নিশ্চিত। হয় বাবা, না হলে মা, অথবা দুইজনই কোকুলাস ছিলেন। আর প্র্যাকটিসে যদি আপনি এই বিষয়টা খেয়াল না রাখেন, তবে একটা বিষয় মনে রাখবেন, যে আপনার রুগীকে এই প্রশ্নটা আপনি করতে পারেন। আপনি জিজ্ঞাসা, আচ্ছা, মানে আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা এখন আমাকে বলুন তো, আপনার ফ্যামিলির এমন কেউ কি আছেন যিনি অসুস্থ হলে ঠিক আপনার মতনই বিহেভ করে? এই আমি কিন্তু এই প্রশ্নগুলো করি বলে এই কথাগুলো আপনাদেরকে বলতে পারছি। তখন রোগী বলে, হ্যাঁ স্যার একদম ঠিক বলছেন, আমার মনে পড়ছে, আমার বাবা, আমার মা এরকম না, তবে আমার দাদু ভাই যিনি ছিলেন, আমার দাদা, হ্যাঁ, এবং আমার বড় ভাই, এই দুইজনই আমি দেখেছি যখনই অসুস্থ হয়। এমনকি আমি আমার দাদু ভাইকে দেখেছি স্যার, তিনি যখনই অসুস্থ হতেন তিনি ঠিক এরকম আচরণ করতেন।
আমার বাবাকে আমি ওরকম দেখিনি, হ্যাঁ, কিন্তু আমার দাদা তিনি যতদিন বেঁচে ছিলেন অসুস্থ হলে তিনি এরকমটাই করতেন। তাহলে আপনারা নিজেরাই দেখুন, এই যে কোকুলাসের ট্রেড, একজন রোগী ৪৩ বছর পর, ৪৫ বছর বা ৫০ বছর পরে যখন আপনার কাছে আসে, সে কেন কোকুলাসের মতন করে কথা বলছে? কারণ তার ভেতরে একটা জেনেটিক্যাল ট্রেড প্রচ্ছন্নভাবে কিন্তু ছিল, যেটা কেবল তার অসুস্থতা বা যখন সে রোগাক্রান্ত হয়, ডিজিজ স্টেটে তার মধ্যে হয়, তখনই সেটা প্রকাশ পায় এবং এক্সপ্রেস হয়। এমনি সময় সে স্টাফেসিগ্রিয়া বা অন্য মতন হয়তো থাকে। তো কোকুলাস যে রোগী, সে নিজে নমনীয় বা এল্ড হওয়ার জন্য এই পথ কেন বেছে নেয়? কারণ কারণটাও আমি সুন্দর করে লিখে দিয়েছি। দেখেন, হি রিকগনাইজ দ্য রিয়েলিটি। এই লাইনটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় গুরুর দেওয়া। হি রিকগনাইজ দ্য রিয়েলিটি দ্যাট ইট ইজ আনলেস টু মেক অ্যান এফোর্ট টু চেঞ্জ অ্যানাদার পারসনস বিহেভিয়ার। খুব ভালো করে পড়েন। তিনি শেষমেশ এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে অন্য মানুষের সব স্বভাব বদলানোর পেছনে নিজের শক্তি আর সময় নষ্ট করা হচ্ছে সেভ বোকামি, ইউজলেস, সেভ বোকামি। কারণ কাউকে জোর করে বদলানো যায় না। এখন আসে আমাদের পয়েন্ট। কি পয়েন্ট? এল্ড হওয়ার জন্য কোকুলাসের আসলে কি প্রয়োজন? আমি কেবল কোকুলাসের কথাই বলছি, অন্য সব মেডিসিনের কথা কিন্তু বলছি না, এটা মাথার মধ্যে রাখেন। এল্ডিং ডিসপোজিশনের মধ্যে আরো যে মেডিসিন আছে সেগুলোর কথা বলতেছি না আমি, শুধুমাত্র আমার ফোকাস কার উপরে? কোকুলাসের উপরে। তো সে যদি এল্ড করে, সেটি তার ডিসপোজিশন বা স্বভাব, সেটা তার স্বভাব। তার মানে এ হয় যে এল্ড হওয়াটা সে নিজে থেকেই পছন্দ, এল্ড যে হতে হবে এটা তার নিজের মধ্যে থেকে পছন্দ। এল্ড হওয়া তার নিজস্ব একটা প্রয়োজন বা নিড। মানে আমি আপনাদেরকে এটা বুঝায় বলতে চাই যে এল্ডিং ডিসপোজিশন কিন্তু কোনো অসুস্থ বা সিকনেস নয়। এল্ডিং ডিসপোজিশন কোনো রোগ বা ডিজিজ নয়। এল্ডিং ডিসপোজিশন হলো তার ভিতরে একটা নিড, একটা তার মানসিক প্রয়োজন। আমি বুঝাতে পারলাম? এল্ডিং ডিসপোজিশন ডেফিনেটলি কোনো অসুস্থতা নয় কোকুলাসের ক্ষেত্রে। তো সে এমন এক ধরনের স্বভাবের মানুষ হয় যে সে নিজে এল্ড হওয়াটাকে পছন্দ করে। সে এল্ড থাকার মাধ্যমে নিজের কমফোর্ট খুঁজে পায়, স্বস্তি খুঁজে পায়। এর মধ্যে তার কোনো অপমান বা ইনসাল্ট হচ্ছে না, তার কোনো বেজ্জতি হচ্ছে না। এল্ড হলে তার কোনো অপমান হচ্ছে না, ইনসাল্ট হচ্ছে না, বেজ্জতি হচ্ছে না। সে মনে মনে ভাবে, ঠিক আছে ভাই, এখন কার সাথে আর তর্ক করতে যাব? সামনের মানুষটা যদি আমার কথা নাই বোঝে ডাক্তার সাহেব, তবে আমি কি তাকে করতে পারি? আমি তাকে কি আর বলতে পারি? আমি বড়জোর তাকে কথা বলতে পারি, ভাই তুমি ডাক্তারের কাছে যাও, তুমি চিকিৎসা করিয়ে নাও, আমার কথা তুমি তো শুনছোই না, যাও ডাক্তারের কাছে যাও, ইয়ে করে নাও। তো আমি ডাক্তার সাহেব অনেক বন্ধুকে কথা বলেছি, আমি আপনার কাছে রেফারও করেছি, কিন্তু তারা তো আসতে চায় না। এইভাবে কিন্তু এল্ডিং ডিসপোজিশনের পার্সনরা কথা বলে। ঠিক আছে? তো আমি একদম রিয়েলিটির মধ্যে এখন আপনাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, রিয়েলিটি এখানে দেখেন, এই যে রিয়েলিটি, আমরা পরের ইয়েতে আসি।